সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের লক্ষ্য। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। রাজধানীর দুটি সহ সারা দেশের 11টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান, বেশিরভাগ চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ। পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণ দাবি বিশেষজ্ঞদের। এবং মিরপুরে টস হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী কিংস। সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি চিটাগাং ভাইকিংস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংবাদে এছাড়াও থাকছে পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা রক্ষায় 10 কিলোমিটার নদী খনন নিয়ে রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ের যথাযথ মর্যাদা রেখে কাজ করে যাওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। মারুফ রেজার রিপোর্ট। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিসভার সদস্যরা। পরে শুভেচ্ছা বক্তব্যে নতুন মন্ত্রীদের সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য। এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তাগিদ ছিল সরকার প্রধানের। পূর্বে যে মন্ত্রিসভা ছিল, আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে, সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী। এর আগে সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে শোক প্রস্তাব তুলে ধরা হয়। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। রাজধানী মুগদা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতাল সহ সারা দেশের 11টি সরকারি হাসপাতালে দুদক কর্মকর্তারা ঝটিকা অভিযান চালিয়েছে। অভিযানের সময় বেশিরভাগ হাসপাতালে সরকারি চিকিৎসকরা অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে দুদকের প্রধান কার্যালয় জনসংযোগ শাখা। ডিউটি থাকা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। দুর্নীতির মামলায় 4 বছরের সাজার বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন তৃণমূল বিএনপির প্রধান ও বিএনপি সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে নাজমুল হুদা লিভ টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ। এই আদেশের ফলে নাজমুল হুদার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত 6 জানুয়ারি আত্মসমর্পণ করার পর নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক। 2 কোটি 40 লাখ ঘুষ নেয়ার অভিযোগে এই মামলায় নাজমুল হুদাকে 7 বছরের সাজা দিয়েছিলেন নিম্ন আদালত। 2017 সালে হাইকোর্ট সাজা কমিয়ে 4 বছরের দণ্ড দেন। পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। সেই সঙ্গে শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আর অভিজ্ঞতা থেকে পুলিশ বলছে, সব পক্ষকে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। জুবাইর সানির রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন শাহিন হোসেন।
পরিবহন শ্রমিকদের তাণ্ডব এখন ভয়াবহ রূপ নিচ্ছে। বাস যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নিপীড়নের পর সামান্য কথা কাটাকাটির কারণে খুন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছেন চালক হেলপাররা। রাজনৈতিক মদদের কারণেই তাদের এমন বেপরোয়া আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাভার ও টাঙ্গাইলে নারী বাস যাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল। আদালতে অপরাধীদের বিচারের পর শাস্তিও হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জুজুর ভয়ে আমরা এটাকে বাড়তে দিয়েছি। যার জন্য আমি বলি বাংলাদেশে এক একটা জিনিস হয় কি, সমস্যাকে আমরা অনেক বড় করি, তারপরে এটা সমাধান করার চেষ্টা করি। এদেরকে এত ক্ষমতাশালী আমরা করে ফেলেছি, তো সেটা মনে করেন যে সরকারে থাক, মন্ত্রীতে থাক কিংবা না থাক, এদের কে সাহসের জায়গাটাকে বড় করে ফেলেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন পার পেতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার কথা বললেন তারা। সরকার যদি কোনো বিব্রতকর অবস্থা বা অজনপ্রিয় হয় তাহলে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্যই হবে। এই পরিবহন সেক্টরে যেই নৈরাজ্য আছে সেই নৈরাজ্যটা কিন্তু কিভাবে দূর করা যায় সে ব্যাপারে যত দ্রুত তারা সিদ্ধান্ত নিবে তাদের নিজেদের জন্যই কিন্তু ভালো হবে। সে সঙ্গে চালকদের সচেতন করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া এবং সব পক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। চালকদেরকে দক্ষ করে তোলা যেমন একদিকে প্রয়োজন, একই সাথে তাদের যেই মানবিক বিষয়টিও তাদের মধ্যে জাগ্রত করার জন্য আপনার নিয়মিত তাদের আসলে প্রশিক্ষণ বা বিভিন্ন আপনার মোটিভেশন যে কর্মশালা সেইগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সড়কের উপর থেকে আমাদের নির্ভরতাটা কমাতে হবে। কমালে পরে স্বাভাবিকভাবে তখন কিন্তু এটা অল্টারনেট আমার যখন থাকবে যে আচ্ছা ঠিক আছে এটা আমার বন্ধ, এটা আমার তো চালু আছে। মাদকের যে বিষয়গুলো, সে মাদকের বিষয়টা ভালো করে দেখতে হবে। আর পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এ ধরনের ঘটনা রোধে সব পক্ষকে সচেতন হতে হবে। তো আচরণ কেউ যদি অ্যাট ফল্ট থাকে, উদ্ধত আচরণের তো কোনো সুযোগ তাই। তা এখানে ওই যে আমরা ঘুরে ফিরে ওইটাই বলি যে ওই সবারই যে ট্রাফিক এডুকেশনের জায়গাটা, শুধু ড্রাইভার যারা শ্রমিক বা তাদেরকে দোষ দিই কেন? আমি যখন ড্রাইভিং হুইলে থাকি আমার আচরণটা আপনি দেখবেন যে কীরকম আচরণ করি আমরা, তখন নেমে যেভাবে আমরাও ঝগড়া করি, তা ওইটাও কিন্তু কোনো হেলদি একটা অ্যাটমসফিয়ার না। কোনো একটি ঘটনা ঘটলেই চারিদিকে হইচই পড়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার যেই সেই অবস্থা। তাই এর স্থায়ী সমাধানের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। পদ্মার তীব্র স্রোত যেন শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা প্রান্তে আঘাত করতে না পারে, সেজন্য 10 কিলোমিটার নদী খনন করা হবে। এজন্য খরচ হবে প্রায় 550 কোটি টাকা। খুব শিগগিরই নদী খননের কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। খান আলামিনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। স্পিডবোটের গতিতে ফসে ওঠা পানি আর তার তীব্র স্রোত যতটা ভয়ঙ্কর, বর্ষা মৌসুমে পদ্মা দেখা দেয় তার চেয়েও কয়েকগুণ ভয়ঙ্কর রূপে। সেই ভয়াবহতা কেড়ে নেয় পদ্মার দক্ষিণ পারে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার শত শত মানুষের স্বপ্ন। পানি উন্নয়ন বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড গ্রাফিক ইনফরমেশন সার্ভিসের হিসাব মতে নড়িয়া ও জাজিরায় গত 8 বছরে 15 বর্গ কিলোমিটারের বেশি এলাকা তলিয়ে গেছে পদ্মায়। ডান তীর যেমন ভাঙছে, বিপরীতে ঘটছে বাম তীর, ফলে নদীর স্রোত ক্রমান্বয়ে ডান দিকে যাচ্ছে। নড়িয়া জাজিরাও ক্রমান্বয়ে হচ্ছে আরও বেশি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি হ্রাস করতে খনন করা হবে চরের অংশ। নদীর স্রোত ডান তীর থেকে নিয়ে যাওয়া হবে বাম দিকে। এজন্য 534 কোটি টাকা খরচ করে এই এলাকার 9.75 কিলোমিটার নদী খননের কাজ শুরু হবে সহসায়। আমরা ড্রেজার মেশিনের যে বালি উত্তোলন হবে, ড্রেজিংও করব, রিফিলিংও করব। আমরা মুলফতগঞ্জ বাজার, হসপিটাল যতটুকু পারা যায় নদী ভরাট করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যার যার জমি ছিল তার হাতে ফেরত দেওয়া হবে। 9 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণসহ নদী খননের কাজটি বাস্তবায়ন করবে বেঙ্গল গ্রুপের 2 প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। চরটাকে বর্ষার আগেই এমনভাবে করতে হবে যাতে নাকি খনন কাজ করে আমরা ওখানে একটা চ্যানেল করে দেব,
চ্যানেল করার পরে আপনি জানেন যে জুন মাসের মধ্যে একটা ভালো একটা বন্যার একটা প্রকোপ মানে স্রোত আসে, একটা ভেলোসিটি আসে, একটা প্রবাহ আসে। যখন ওই প্রবাহটা আসবে, আসার পরে আমাদের ওই চ্যানেলের মধ্যে দিয়ে যখন এটা প্রবাহিত হবে, তখন দেখা যাবে চ্যানেলগুলি বড় হয়ে যাবে এবং এ পাশের বালি যেটা আছে সেগুলি আপনার পাড়ের দিকে ভিড়ে যাবে এবং চ্যানেলের গতি আমরা পরিবর্তন করতে সামর্থ্য হব ইনশাল্লাহ। পুরো প্রকল্পটি 1097 কোটি টাকার। প্রকল্প বাস্তবায়ন হবে 2021 সালের জুন মাসের মধ্যে। বাঁধ নির্মাণ করা হবে নড়িয়ার 7.9 কিলোমিটার ও জাজিরার 1 কিলোমিটার। খান আলামিন, RTV, শরীয়তপুর। 2021 সালের মধ্যে বাংলাদেশ থেকে $60 বিলিয়ন পণ্য রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে 4 দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্লাস্টিক কারখানার জন্য আলাদা জায়গা বরাদ্দের দাবি জানান BPGME সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। মারুফ রেজা রিপোর্ট। শেষ হলো 4 দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। এবারের মেলায় অংশ নেয় 19 দেশের 460টি প্রতিষ্ঠান। 4 দিনের মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার সাফল্য আর প্লাস্টিক খাতের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। কেরানীগঞ্জে একটি স্পেশাল ইকোনমিক জোন 107 একরের এটা বেজার একটা প্রজেক্ট। বেজার সাথে আমরা কথা বলেছি। বেজা আমাদেরকে বলেছিলেন যে এই এটা প্লাস্টিক অ্যাসোসিয়েশনকে দেওয়া যায় 260 কোটি টাকার মতো লাগে। আমাদের প্লাস্টিক অ্যাসোসিয়েশনকে যদি প্লাস্টিকের জন্য দেওয়া হয় আমরা এটা টাকা দিয়ে নেব। তাইলে আমাদের পুরানো ঢাকার যে ইন্ডাস্ট্রিগুলি আছে যেগুলিকে রিলোকেট করা খুবই দরকার। পরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। বলেন প্লাস্টিক পণ্য রপ্তানিতে মিলিয়ন থেকে বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় সরকার। আমাদের জসিম সাহেবের সাজেশন যে আমরা যদি সেক্টর ওয়াইজ প্ল্যানিংগুলো করি তাহলে অনেক ডিটেইল ওরিয়েন্টেড হবে, সমস্যার গভীরে ঢুকে সমাধান করা যাবে এবং ওর এক্সপোর্টটা বাড়িয়ে এবং দেশের ব্যবহার্য করে সব কিছু মিলে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই কথা আমি নিজেও বিশ্বাস করি। অনুষ্ঠানে এবারের মেলার সেরা স্টল ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। মারুফ রেজা, RTV, ঢাকা। পুষ্টিকর তেল উৎপাদনের জন্য কৃষক চাষ করেন সূর্যমুখী ফুল। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুলের চাষ। কম খরচে ভালো লাভও পাচ্ছেন সেখানকার চাষিরা। তাদের সহযোগিতা করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে সুরাইয়া মুন্নির রিপোর্ট। বলা হয় সূর্য যেদিকে ঘোরে ফুলও সেদিকেই যায়, তাই এর নাম সূর্যমুখী। দারুণ সুন্দর এই ফুল আসলে চাষ হয় একটি ফসল হিসেবে। তাতে অবশ্য ফুলের সৌন্দর্য কমে যায় না। সূর্যমুখীর অনিন্দ্য সুন্দর ক্ষেত দেখতে তাই সমাগম ঘটে অনেক দর্শনার্থীর। আমি চিন্তা করতেছি যে আমার যে জমি আছে সেখানে এই ফুলের চাষ করা যায় কিনা। এর থেকে তেল হয় না, এটা সৌন্দর্য বর্ধনও করে। ফরিদপুরের বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। ফুলের বীজ থেকে পুষ্টিগুণ সমৃদ্ধ তেল উৎপাদনই এর মূল লক্ষ্য। তবে জ্বালানি হিসেবে ব্যবহার হয় এর গাছও। চাষিরা বলছেন সূর্যমুখীতে লাভের মুখ দেখছেন তারা। সার ওষুধ কম লাগে এবং সেচের পরিমাণটাও কম লাগে। মোট কথা এটা চাষ করতে গেলে খরচটা তুলনামূলকভাবে অন্যান্য ফসলের থেকে কম। সূর্যমুখীর পরে তিল এবং মুগ করব, মুগ করার পরে তারপর আমরা ধান করব। পরপর 3টা ফসল খুব সুন্দরভাবে এটা তোলা যায় এখান থেকে। এই প্রক্রিয়ায় আমরা সূর্যমুখী করে অনেক লাভবান হয়েছি। ফরিদপুরে উৎপাদিত সূর্যমুখীর বীজ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ফুল চাষে সার্বিক সহযোগিতা করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। ফরিদপুর অঞ্চলে প্রায় শতাধিক চাষি আমাদের সূর্যমুখী বীজ দিয়ে চাষাবাদ করেছে। একরে প্রায় 40 থেকে 45 হাজার টাকা খরচ হচ্ছে, লাভ 85 থেকে 90 হাজার টাকা। সরকারি সহায়তা পেলে ফরিদপুরে আরও বেশি করে সূর্যমুখী ফুলের চাষ হবে বলে জানান চাষিরা। সুরাইয়া মুন্নি, RTV। সংবাদ শেষ করব পাবনার অতিথি পাখি ও নেদারল্যান্ডসের টিউলিপ দিবসের খবর দিয়ে। পাবনায় প্রথমবারের মতো অতিথি পাখিদের আগমনে কলকাকলিতে মুখরিত নয়নামতি মহল্লার জলাশয়। শীতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা এসব পরিযায়ী পাখি প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। নানা কারণে বন্যপ্রাণীর মতো পাখির বিভিন্ন প্রজাতি ধ্বংস হলেও শীত মৌসুমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে পাবনা শহরের সন্নিকটে নয়নামতি মহল্লার জলাশয়।
শীতের সকাল হতে না হতেই কিচিরমিচির শব্দ করে বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে বসে কচুরিপানা ভর্তি ছোট্ট জলাশয়ে জীবন ধারণের জন্য উপযুক্ত আবাস ও খাদ্যের সন্ধানে তাদের এদেশে আসা। তাই এদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে স্থানীয়রা। অতিথি পাখি আজ 2-3 বছর ধরে আসে, আমাদের খুব ভালো লাগে, আমরা তাদের দেখাশোনা করি। অনেক লোকজন অতিথি পাখি দেখতে আসতেছে, আমরা এলাকাবাসী সার্বিকভাবে সবাই খুশি। মাঝখানে ধরে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচিতে শব্দতে ঘুম ভাঙে। অতিথি পাখির বিষ্ঠায় জলাশয়ের পানিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, যা জলাশয়ে মাছের খাদ্য তৈরিতে বিভিন্ন ভূমিকা রাখে। তাই এই অতিথিদের যেন কেউ শিকার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান পাখি প্রেমীদের। পরিযায়ী পাখি যেগুলো আসতেছে সেগুলো যদি কেউ শিকার করে তাহলে সেখানে 1 বছর সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তিনি বলেন, অতিথি পাখি সংরক্ষণের জন্য আমাদের সদয় হওয়া দরকার। উপযুক্ত আবাসস্থল মনে হলেই তারা আবার ফিরে আসবে এই ছোট্ট জলাশয়ে। মাসুদ মুস্তাহিদ, RTV। জাতীয় টিউলিপ দিবস উদযাপন করল নেদারল্যান্ডস। শনিবার দিনটিকে ঘিরে রীতিমতো রঙের দাঙ্গা বেঁধে যায় আমস্টারডামের ডেম স্কোয়ারে। নেদারল্যান্ডসের জাতীয় টিউলিপ দিবসের আয়োজনের কথা জানাচ্ছেন শামীমা নাসরিন। হাজার রং, স্বপ্ন, রোমান্স আর মাধুর্যের অপর নাম টিউলিপ। বিশ্বে সবচেয়ে বেশি উৎপাদন ও বিক্রির জন্য নেদারল্যান্ডসে ফুলটির রয়েছে আলাদা কদর। জাতীয় ফুল না হয়েও নিয়মিত উদযাপিত হয় জাতীয় টিউলিপ দিবস। দিনটি উপলক্ষে শনিবার রঙের বন্যা বয়ে যায় আমস্টারডামের ডেম স্কোয়ারে। 2500 বর্গমিটার এলাকায় প্রদর্শিত হয় 2 লাখের বেশি টিউলিপ। দিনটির মাহাত্ম্য বাড়াতে ফুলের চাষ ও তোড়াতুড়ির কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেন পেশাদার টিউলিপ উৎপাদকেরা। বিনামূল্যে ফুল তুলে নেওয়ার সুযোগও থাকে তাদের জন্য। টিউলিপের জন্য জগৎজোড়া খ্যাত হলেও নেদারল্যান্ডসে নয়, তুরস্কের জাতীয় ফুল এটি। অধিক উৎপাদনের জন্য নেদারল্যান্ডসের জাতীয় ফুল ভাবা হয় টিউলিপকে। 1600 শতাব্দীতে তুরস্ক থেকে টিউলিপের বাল্ব এনে চাষাবাদ শুরু করেন ডাচরা, পরিচিত করেন পুরো ইউরোপে। পরে কদর বাড়ে সারা বিশ্বে। শামীমা নাসরিন, RTV। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সততা ও নিষ্ঠার সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের লক্ষ্য। রাজধানীর 2টি সহ সারা দেশের 11টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান, বেশিরভাগ চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ। পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণ দাবি বিশেষজ্ঞদের। এবং মিরপুরে টস হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী কিংস। সন্ধ্যায় ঢাকা ডায়নামার্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস। দুপুরের সংবাদ এ পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।